প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। প্রিয় শিক্ষার্থী সকলকে বিজয় ইংলিশ জোনের ইংলিশ গ্রামার ক্লাসে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু মূলত আমরা তোমাদের রাইট ইউজেস অফ ভার্ব নিয়ে আমরা কথা বলবো। সেই কারণে আমি কবিতার ছলে তোমাদেরকে বলতে চেয়েছিলাম এই গ্রামারের মন এবং প্রাণ হচ্ছে রাইট ইউজেস অফ ভার্ব। প্রিয় শিক্ষার্থী চলো তোমাদের কাছে আমি এই রাইট ইউজেস অফ ভার্ব নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলসগুলো আছে সেগুলো পড়িয়ে দেব, এবং যারা এসএসসি এসএসসি এবং যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমরা যারা পড়ো তাদের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে বলে আমি আশা রাখছি। চলো আমরা আমাদের আজকের মূল বিষয়টাতে প্রবেশ করি। ইয়েস, তো প্রথমে আমি প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে যে বিষয়টি জানাতে চাই যে ভার্বের যে বিভিন্ন রূপগুলো আছে, ওই যে মন বললাম, সেই মনগুলো কি, সেই ভার্বগুলো কি তোমাদেরকে আমি একটু দেখাতে চাই। প্রিয় শিক্ষার্থী দেখো, তোমাদেরকে আমি আজকে এই মুহূর্তে তোমাদের আমি যে ভার্বের যে বিভিন্ন রূপ থাকে, হ্যাঁ, মন যে বিভিন্ন রকমের হয়, সেই বিভিন্ন রকমের মনকে, সেই ভার্বগুলোকে তোমাদেরকে দেখাবো। যেমন বেস ফর্ম, আমরা যেটাকে V1 বলতে পারি, অর্থাৎ শুধু মূল ভাবটা বসে যাচ্ছে, যেমন টেক, গো, যেগুলোর সাথে কোনো এস, ইয়েস, আই, যেগুলো কোনো কিছুই যুক্ত হবে না, যেটাকে বলে বেস ফর্ম অফ ভার্ব, অথবা প্রেজেন্ট ফর্মও তোমরা বলতে পারো। এরপরে পাস্ট ফর্ম, যেটাকে আমরা V2 হিসেবে ধরতে পারি শর্টকাটে, যেমন টেক থেকে কি হলো টুক, গো থেকে কি হলো ওয়েন্ট। এরপরে পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা যেটাকে বলতে পারি শর্টকাটে V3, যেমন টেক থেকে টুক এবং টেকেন হয়ে গেল, গো থেকে গন হয়ে গেল। এরপরে আমরা যেই সকল ভার্বগুলোর সাথে আমরা যেগুলো দেখবো অ্যাজ, ইএস, আই, ইএস যুক্ত হবে, তখন সেটাকে আমরা B4 বলে সম্বোধন করতে পারি। এন্ড এই যে হচ্ছে উদাহরণ টেক্স, দোজ। আবার আমরা কিছু ভার্বকে জিরান্ট হিসেবে ধরি, জিরান্ট ফর্ম বলি। কোন সময় বলো, যখন সেই ভার্বগুলোর সাথে যখন আইএনজি যুক্ত হয়ে যায়, তখন সেগুলোকে আমরা জিরান্ট বলি, যেটাকে আমরা B5 বলে সম্বোধন করতে পারি। এন্ড আরেকটা ভার্ব আছে আমরা যেটাকে বলা হয় ইনফিনিটিভ বলতে চাই। এন্ড ইনফিনিটিভ বলতে আমরা বোঝাচ্ছি যখন কোনো মূল ভার্বের সাথে ওই যে বেস ফর্ম, সেই বেস ফর্মের সাথে যখন টু যুক্ত হয়ে যায় এবং তখন যে ভার্বটা বসে যায়, তখন সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। তার মানে হচ্ছে টেক থেকে যখন আমরা টু টেক বলছি, অথবা গো থেকে আমরা যখন টু গো বলছি, সেটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে এইটা বলার কারণ হচ্ছে একটাই, যে আমরা যদি বুঝতে পারি যে কখন তুমি বেস ফর্ম বসাবা, কখন তুমি ইনফিনিটিভ বসাবা, কখন তুমি জিরান করবা, কখন মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, সেই বিষয়গুলো যখন তুমি কোনো সেন্টেন্সে বসাতে পারছো, আর তখনই কিন্তু তুমি ওই যে মন এবং প্রাণ তুমি তখন গ্রামারে বুঝে যাচ্ছ। ঠিক আছে, সেই বিষয়টি আমি তোমাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি। এছাড়াও আমরা একটা বেসিক ইনফরমেশন জানতে পারি যে রেগুলার ভার্ব বলতে আমরা কোনগুলোকে বোঝাই, যে ভার্বগুলোর পাস্ট ফর্ম করার সময় বা পাস্ট পার্টিসিপল করার সময় টি, ডি অথবা ইডি যুক্ত হয়, তখন আমরা সেগুলোকে রেগুলার ভার্ব বলতে পারি। আর ইরেগুলার ভার্ব বলতে আমরা কাকে বোঝাই, যে ভার্বগুলো মূলত পাস্ট ফর্ম করার সময়, পাস্ট পার্টিসিপল করার সময় এবং তাদের ভিতরে যে ভাওয়েলের পরিবর্তনগুলো হয়ে যায়, যেমন রাইজ থেকে রোজ হয়েছে, রাইজ হয়েছে এগুলো। আবার কিছু কিছু ভার্ব থাকে যেগুলো কোনোই পরিবর্তন হয় না, যেমন কাজ, কাজ, কাট। আমরা যখন তোফেল বইটি পড়বো, তোফেলের ঠিক তুমি 55 এবং 56 নম্বর পৃষ্ঠায় এরকম কিছু তুমি ভার্ব পাবে। বিশেষ করে তোমার 56 নম্বর নিচে যে বক্স আছে, সেই বক্সে কিন্তু তোমার তোফেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভার্ব দিয়ে দিয়েছি, যেগুলো একই রকমের রূপ থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তুমি প্রথম যে নাম্বার যেটা আমরা বলতে চাইছি, নাম্বার 1 ভার্বের যে বিভিন্ন রূপ, সেই রূপগুলো তুমি আশা করি তুমি ধরতে পেরেছো। এবার আমরা যাব পরবর্তী স্টেপে। চলো আমরা পরবর্তী স্টেপে যাই। ইয়েস, এন্ড বেসিক ইউজেস। প্রিয় শিক্ষার্থী দেখেন, বেসিক ইউজেস, আমরা যে বেসিকগুলো আমরা যদি বুঝতে পারি, তখন কিন্তু তোমার কাছে যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু একেবারে সহজ হয়ে যাবে। যেমন দেখো, আমি এখানে তোমাদের জন্য লিখতে চেয়েছিলাম এরকম করে যে, যেমন ডু ভার্ব যদি হয়, যদি মডার্ন ভার্ব যদি হয়, অথবা যদি টু হয়, টু একটা হচ্ছে প্রিপজিশন। ডু ভার্ব কোনগুলো, আমরা যদি বলি ডু, ডাস, ডিড, এই সমস্ত ভার্বগুলোকে আমরা ডু ভার্ব বলি। এছাড়া মডেল ভার্ব বলতে আমরা জানি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ইউজ টু, অট টু, ডিয়ার, এই সমস্ত হ্যাভ টু, হ্যাজ টু, আর টু, অ্যাম টু, ইজ টু, এই সমস্ত যতগুলো ভার্ব আছে মডেল ভার্ব, যেগুলো আমরা জানি সবাই, সেই ভার্বগুলো যখন কিন্তু হয় এন্ড যখন শুধুমাত্র টু হবে, তখন কিন্তু আমরা বলছি ওই যে আমরা একটু আগে পড়েছিলাম যে বেস ফর্ম, অর্থাৎ V1 হবে সবসময়।
একটা বাক্যে যদি আমরা দেখি ডু ভার্ব আছে অথবা মডাল ভার্ব আছে অথবা শুধু টু আছে, তখন কিন্তু আমরা মূল ভার্বে বসাবো। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। যেমন এখানে লেখা আছে হি ডাজ নট গো, তাহলে দেখো হি ডাজ নট, এন্ড গোটা কিন্তু মূল ভার্ব হিসেবে বসে গেল। she can do it, এই যে ক্যানটা একটা মডেল ভার্ব এন্ড ডুটা মূল ভার্ব হিসেবে বসে গেল বেস ফর্ম। তাহলে এটা হচ্ছে একটা প্যাসিভ অপশন। দেন কাম টু দা নেক্সট পয়েন্ট এন্ড ইট ইজ বিজয় স্যার লাইকস টু, এই যে লাইকস এর পরে টু দেয়া আছে এন্ড দিস বসে গেল। ঠিক আছে, তাহলে দেখেন বিজয় স্যার লাইকস টু, এই টু এর পরে আমরা কি ভার্ব বসিয়ে দিলাম, মূল ভার্ব অর্থাৎ V1 বসিয়ে দিলাম। তাহলে আশা করি এটা বুঝে গেছি। এন্ড 2 নাম্বার আমরা একটু দেখব কি বলছে। হ্যাভ ভার্ব যদি থাকে অথবা বি ভার্ব যদি থাকে, তখন কিন্তু তারপরে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে পারি বা লিখব। এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম বলতে আমরা বলছি ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3। কিরকম বি ভার্ব? প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে একটা প্রশ্ন রইল। তোমরা যখন ভিডিওটি দেখতে থাকবে এবং ভিডিওটি দেখার পরে বা দেখতে দেখতে তোমরা কিন্তু কমেন্ট বক্সে একটা প্রশ্ন উত্তর দিবে, সেটা হচ্ছে বি ভার্ব কয়টি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি প্রশ্ন রইল, বি ভার্ব কয়টি, হয়তো আমি ক্লাসের ফাঁকেও সেটা বলে দিতে পারি। নেক্সট গো, দেখেন হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো জানা আছে। আর বি ভার্ব কোনগুলো? বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, এগুলো হচ্ছে বি ভার্ব। তো এগুলোর পরে কিন্তু আমাদেরকে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। যেমন দেখো মুক্তা হ্যাজ লেখা আছে, কি লেখা আছে? হ্যাজ। হ্যাজের পরে ডু দিলে হবে, কারণ হ্যাজটা কি ভার্ব? হ্যাভ ভার্ব। তাহলে হ্যাজের পরে আমরা কি ভার্ব দিব? ভার্বের পাস্ট পার্টিসিপল। সেই কারণে আমরা এখানে হ্যাজের পরে ডান দিলাম। এন্ড আরেকটা एग्जांपल আমরা যদি দেখি, ক্রিকেট ওয়াজ প্লেড, এই যে ওয়াজ হয়েছে বি ভার্ব এন্ড প্লেড হয়েছে প্যাসিভ ভয়েস আছে, এটা অবশ্যই। ক্রিকেট ওয়াজ প্লেড ইয়েস্টারডে, তাহলে ক্রিকেট তো নিজে খেলতে পারে না, আর তাছাড়া আমরা দেখছি তারপর বি ভার্ব আছে। প্যাসিভ ভয়েস যখন বি ভার্ব গুলো থাকে তখন তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হয়। তাহলে ক্রিকেট ওয়াজ প্লেড ইয়েস্টারডে। বুঝতে পেরেছেন? তার মানে আমরা মনে রাখবো যে যখন প্যাসিভ ভয়েসে বি ভার্ব গুলো বসবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই সমস্ত ভার্ব গুলো যখন আমরা দেখব তখন কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। এন্ড আমরা আবার একটা বিষয় যেটা কনফ্লিক্ট তৈরি হয় তোমাদের মধ্যে, দেখো এখানে আমি বি ভার্ব বলেছি বাট এখানে আমি কিন্তু বি ভার্ব বলছি। এন্ড আরেকটা বিষয় হচ্ছে প্রিপজিশন। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, বি ভার্বের পরে আমরা এখানে একবার বললাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার এখানে এসে বলছি যে বি ভার্বের পরে জিরান ফর্ম হবে। আমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে জিরান বলতে আমরা বোঝাচ্ছি সেই ভার্বটাকে যে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, অর্থাৎ যেটাকে বি5 বলা হচ্ছে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে প্রশ্ন যে বি ভার্ব হলে কখন আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, আবার ওই বি ভার্বটার পরে কখন আমরা জিরান ফর্ম দেব, আই মিন ভার্বের সাথে আইএনজি দেব, সেই প্রশ্নটা তোমাদের কিন্তু এখন হচ্ছে। চলো আমি সেই প্রশ্নটার উত্তরটা তোমাদেরকে কিভাবে দিচ্ছি দেখো। দেখো এখানে লেখা আছে কেয়া ইজ রাইটিং আ লেটার। এবার দেখো এখানে কিন্তু বি ভার্বটা আছে, আমি ইজটা আছে, কিন্তু ইজের পরে আমরা কিন্তু রাইটিং দিয়েছি। এন্ড এখানে ওয়াজ ছিল, আমরা এখানে প্লেড দিয়েছি। তাহলে মূলত কথা কি, আমরা যখন সাবজেক্ট দেখব, এই সাবজেক্টটা খেয়াল করব সেই সাবজেক্টটা সরাসরি কাজটা করছে কিনা। যদি সাবজেক্টটি সরাসরি কাজ করে এন্ড তখন আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস করে, অর্থাৎ বি ভার্বের পরে আমরা আইডি দেব। অথবা যদি বাক্যটা প্যাসিভ মোডে থাকে, প্যাসিভ মোড বলতে বোঝাচ্ছে যেই সাবজেক্টটা যখন থাকবে সেন্টেন্সে, সেই সাবজেক্টটা যখন সরাসরি কাজ করতে পারবে না, তখন কিন্তু বি ভার্ব থাকবে, তখন আমরা দেব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যখন সাবজেক্ট সরাসরি কাজ করতে চায় বা করে, তখন কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অর্থাৎ বি ভার্বের পরে আমরা দেব মূল ভার্বের সাথে আইএনজি। যেমন আমি যদি তোমাদেরকে একটা বিষয় দেখাই, আমি যদি বলি রাইস ইজ ইট, তুমি গ্রামার জানো না কিন্তু তুমি এই যে একটা সেন্টেন্স লিখতে চাচ্ছি, বা আমি যে এখানে এই বাক্যটা আরো একটু যদি ক্লিয়ারেন্স করতে চাই, রাইস ইজ ইটিং, এই যে তুমি ধরো তুমি কোনো গ্রামার জানো না, তুমি কিচ্ছু পারো না, কিন্তু তখন তোমাকে যদি এই প্রশ্নটা, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম রাইস ইজ ইটিং, তখন তুমি কিন্তু নির্দ্বিধায় কনফিউজ হচ্ছ এবং তুমি কিন্তু বলতে চাইছো যে না স্যার এটা ভুল হয়েছে, এন্ড ইট ইজ কল্ড গ্রামার। এটার অর্থ হচ্ছে তোমার মন আছে, তোমার প্রাণ আছে। আমি তোমাকে সেই প্রাণ মনের কথা বলছি। রাইস ইজ যখন দিব, রাইস নিজে থেকে খায় না, সেজন্য ইটিং হয় না, সেজন্য ইটিংটা হয়ে যাবে ইটেন। কিন্তু আমরা যদি বলি উই আর ইটিং বলি, তখন কিন্তু তুমি আর পরে আগে দিচ্ছ। সো দ্যাটস দ্য ভেরিয়েশন। আমি একেবারে
ছোটবেলায় যে বাক্যটা ছিল সেই বাক্যটাকে এখানে নিয়ে এসেছি। কারণ আমাদের মন যদি শিশুর মতো থাকে তখন কিন্তু আমরা সবকিছুই করতে পারি, সবাইকে ভালো রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমার এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে বিভার্ব যখন অ্যাক্টিভ মোডে থাকবে তখন ভার্বের সাথে আইএনজি, এন্ড বিভার্ব যখন প্যাসিভ মোডে থাকবে তখন কিন্তু ভার্বের সাথে আমরা কখনো কি করবো না, আইএনজি যুক্ত করবো না, তখন এটা আমরা ফ্রি করে দিব। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। বিভার্ব যখন অ্যাক্টিভ মোডে থাকবে ভার্বের সাথে আইএনজি, বিভার্বটা যখন প্যাসিভ মোডে থাকবে ভার্বের সাথে আমরা আইএনজি দিব না, আমরা ভি3 লিখব। এই সুবিধা এভাবে করে আমরা করব। যেমন আরেকটা বিষয় তোমাদেরকে দেখাচ্ছি, প্রিপজিশনের এখানে আমি টু বলেছি কিন্তু এখানে আমি প্রিপজিশন বললাম, তাহলে টু এখানে টু বললাম, এখানে প্রিপজিশন বললাম, কেন? এটাই হচ্ছে একটা টেকনিক। টু হচ্ছে একটা প্রিপজিশন, আবার টু এর সাথে সাথে আরো অনেকগুলো প্রিপজিশন আছে, কিন্তু আমাদের মাইন্ডে রাখতে হবে যদি শুধু টু হয় তখন কিন্তু মূল ভার্ব, এই টু ছাড়া বাকি যতগুলো প্রিপজিশন হয় তারপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি করতে হবে, অর্থাৎ জিরান ফর্ম লিখতে হবে। যেমন দেখো, বিজয় স্যার ইজ ফন্ড অফ, এই যে ফন্ড এর পর অফ আছে, এন্ড আমরা কি লিখলাম ইটিং অথবা টেকিং, যে কোনো একটা লেখা যেতে পারে। তাহলে অফটা একটা প্রিপজিশন, তখন আমরা তারপর আইএনজি দিয়ে করে দিলাম। তার মানে বিষয়টা হচ্ছে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু শুধু যদি টু হয় তখন মূল ভার্ব। এই শিক্ষার্থী, আশা করছি তোমাদের কাছে এই ব্যাপারগুলো আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। আমরা এবার পরবর্তী বিষয়টাতে একটু যেতে চাইছি। লেটস গো। ইয়েস, এন্ড অ্যানাদার ইনফরমেশন টু নো, সেটা হচ্ছে কি জিরান্ডিয়াল ওয়ার্ড। জিরান্ডিয়াল ওয়ার্ডগুলো তোমার কিন্তু জানা দরকার, কারণ তুমি যখন কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য তুমি যখন কোনো পরীক্ষা দিচ্ছ সেখানে কিন্তু তোমার এরকম জিরান্ডিয়াল ওয়ার্ডগুলো চলে আসতে পারে, অথবা তোমার যেগুলো বোর্ড কোয়েশ্চেন আমরা দেখি যে রাইট ইউজেস অফ ভার্ব যখন তোমার প্র্যাকটিস করতে হয় বা আসে পরীক্ষায়, সেখানে কিন্তু এরকম একটা জিরান্ডিয়াল ওয়ার্ডের একটা প্রশ্ন 100% কিন্তু থাকে। চলো আমরা দেখবো যে জিরান্ডিয়াল ওয়ার্ডগুলো কি। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, অ্যাডমিট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, এনজয়, ফিনিশ, কিপ, মাইন্ড, মিস, প্র্যাকটিস, রিলেট, রিসিস, রিক্স, স্টপ, সাজেস্ট, কান্ট হেল্প, কুডন্ট হেল্প, এগুলো তুমি বারবার করতে থাকবে। তবে প্রিয় শিক্ষার্থী, সবচেয়ে বেশি পরিমাণ যে জিরান্ডিয়াল ওয়ার্ডটা বেশি দেখা যায়, যেমন আমি যদি তোমাদের একটু খেয়াল করে দিই, এনজয়, মাইন্ড, স্টার্ট, স্টপ, ঠিক আছে, ক্যান নট হেল্প, কুডন্ট হেল্প, এগুলো বেশিরভাগ দেখা যায়। সুতরাং জিরান্ডিয়াল ওয়ার্ড আমরা যেহেতু দেখেছি যে জিরান্ডিয়াল ওয়ার্ড বলতে আমরা সেই ওয়ার্ডগুলোকে বলছি, সেই ভার্বগুলোকে বলছি যেগুলোর পরে আমাকে আরেকটা ভার্ব দিয়ে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে একটা एग्जांपल আমরা তোমাদের জন্য দেখাই। যেমন দেখেন, উড ইউ মাইন্ড টেকিং এ গ্লাস অফ পয়জন অফ, প্রিয় শিক্ষার্থী বিষের কথা এসেছে, ঠিক আছে, আমাকে যে বিষ ভরা গ্লাস, এক গ্লাস বিষ ভর্তি যে বিষ পান করতে বলছে, এক গ্লাস বিষ পান করতে বলছে, সেই সর্বশ্রেষ্ঠ, তাই না? বাই দ্য ওয়ে, উড ইউ মাইন্ড টেকিং এ গ্লাস অফ পয়জন, এই যে উড ইউ মাইন্ড যুক্ত বাক্য থেকে ভার্বের পরে উড মাইন্ডের পরে ভার্বের সাথে কি হলো, আইএনজি হয়ে গেল, এন্ড সেখানে তুমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। এরপরে আমরা যদি আরেকটা দেখি, শি, এই যে শি অ্যাভয়েডস মিক্সিং, ঠিক আছে, অ্যাভয়েডস এর পরে আইএনজি যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। আশা করছি তোমাদের কাছে এটা বিষয়টা ক্লিয়ার হয়েছে, এবং তোমরা বারবার এটা দেখলে আমার মনে হয় তেমন একটা অসুবিধা হবে না। এন্ড নেক্সট আমরা নেক্সট বিষয়টাতে দেখব। ইয়েস, 4 নাম্বার, এই শিক্ষার্থী দেখো, ফর মেকিং ফ্রেজ, আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটা ব্যাপার লিখেছি, সাবজেক্টের পরে ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আমার একটা ভিডিও আছে অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, কখন আমরা অবজেক্ট বলবো কখন আমরা কমপ্লিমেন্ট করবো, সেটা আমরা তোমাদেরকে সেই বিষয়টি দেখবার জন্য বলে রাখতে চাই। যেমন আমি বলতে চাচ্ছি যে আমরা এই ফ্রেজগুলোর ক্ষেত্রে কিভাবে কখন আইএনজি দিব। যেমন একটা एग्जांपल দিয়ে তোমাকে দেখেন, আই স হার গোইং আপ ওভার দ্য হিল, দেখেন এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপর আরেকটা ভার্ব থাকে, সেটার সাথে আইএনজি হয়ে যাচ্ছে। মূলত এটাই তোমরা মোটামুটি বুঝতে হয়ে যাবে। এন্ড প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কখন হয়, যেমন দেখেন, এ ম্যান গেটস ইন এনজয়মেন্ট ডান্সিং উইথ এ লেডি অফ, স্বাভাবিক, ঠিক না? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা হচ্ছে কিভাবে হয়েছে দেখেন, এ ম্যান গেটস ইন এনজয়মেন্ট ডান্সিং উইথ এ লেডি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন তোমার সেন্টেন্সে বসে। পাস্ট পার্টিসিপল অফ ভার্ব কোনটা, যেমন প্রেজেন্ট ভয়েস গুলোতে হয়, যেমন ওই যে আমরা বলেছি বি ভার্বের সাথে যখন বি3 হয় তখন কিন্তু তুমি
যেটাকে পাস্ট পার্টিসিপল মোডে নিয়ে যেতে পারো ভার্বগুলো। যেমন দেখেন ইংলিশ ইউজ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাই মিলিয়নস অফ পিপল, দেখেন তখন আমরা কি বলছি ইজ ইউজড, ব্যবহৃত হয়ে থাকে, এটা হচ্ছে পার্টিসিপল। তো মূলত এইভাবে করে দেখবো। এন্ড আমরা একটু করে যদি টেন্স রিভিউ যদি আমরা করতে চাই, টেন্স রিভিউর মধ্যে আমরা যদি আজরাইল শব্দটা একটু দেখি, এ জে আর ইএল, বিষয়টা খেয়াল করেছেন, এ জে আর ইএল, already, just or just now, recently, ever, lately। তুমি টেকনিক্যালি যদি এইভাবে করে খেয়াল করো, আজরাইল শব্দটা যদি মাইন্ডে রাখতে পারো, তাহলে তুমি বুঝে যাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিভাবে হয় প্রিয় শিক্ষার্থী, আমাদের তো একটা সাবজেক্ট দেওয়া থাকবে, এন্ড এরপরে তোমার সাবজেক্ট অনুসারে বা ওই নাউন অনুসারে তোমাকে হ্যাভ অথবা তোমাকে হ্যাজ দিতে হবে। এন্ড আমরা বেসিক ইনফরমেশন দেখেছিলাম যে হ্যাভ ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে বেসিক্যালি তোমরা খেয়াল করো পারফেক্ট টেন্স হওয়ার সময়, অর্থাৎ আমরা যখন কোনো বাক্যে যে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, এইবার, লেটলি এই সমস্ত অ্যাডভার্বগুলো যখন দেখবো কোনো সেন্টেন্সে, তখন কিন্তু আমাদেরকে এই ফরম্যাটে তোমাকে আনসারটা তোমার ওই যে মন প্রাণ সেই ভার্বটাকে তোমাকে এই ফরমেশনে লিখতে হবে। এছাড়াও যদি আমরা দেখি দ্য মিন টাইম, অফ লেট, ইয়েট, ইয়েটও আমরা দেখব, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে, ভার্ব অ্যাডভার্বগুলো থাকলে আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন দেখেন এখানে আমি আবার ভার্বাল লেখার চেষ্টা করছি, হ্যাডটা আমরা পরে দিব, কিন্তু হ্যাভ হ্যাজ এর পরে কিন্তু আমরা বৃদ্ধি দিচ্ছি, হ্যাড এর পরেও বৃদ্ধি দিচ্ছি, কিন্তু হ্যাভ হ্যাজ দেব কখন? যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। এছাড়া মডেল ভার্বের পরে যদি যখন বি ভার্ব যুক্ত হবে, তখন কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা প্যাসিভ ভয়েস। যেমন মিনা নট টেক, তাহলে মিনা নট টেক আছে, হার মিল ইয়েট, এই যে ইয়েটের জন্য আমরা কোন টেন্সে যাব? এই যে ইয়েট থাকলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? মিনা হ্যাজ নট, এখানে ডাজ নট আনা যাবে না, তাহলে মিনা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ নট দেওয়ার পরে টেক থেকে টেকেন করে দিলাম। দ্য ওয়ার্কশিট শুড বি ডান বাই অল স্টুডেন্টস, এই যে শুড বি, শুড এর পরে বি দেওয়া হলো এন্ড ডান দেওয়া হলো, খেয়াল করেছেন প্রিয় শিক্ষার্থী? তাহলে এটা হচ্ছে প্যাসিভ মুড আছে। মডেল ভার্বের পরে আমরা যখন একটা বি ভার্ব দেব, তখন কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এখান থেকে তোমরা দুটো বিষয় জানলে, সেটা হচ্ছে এই প্রেজেন্ট পার্টিসিপল টেন্স কিভাবে হচ্ছে, পাস্ট পার্টিসিপল ভার্বটা কিভাবে হলো, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে আমরা শর্টকাটে জানতে পারি। আজরাইল শব্দটা যদি আমরা মনে রাখতে পারি, অর্থাৎ অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি, এভার, লেটলি, ইয়েট, ইন দ্য মিন টাইম, অফ লেট, এই সমস্ত ভার্বগুলো সেন্টেন্সে যখন আমরা দেখব এই সমস্ত অ্যাডভার্বগুলো, তখন আমরা ভার্বের ওই যে আগে হ্যাভ বা হ্যাজ দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব। প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা নেক্সট আমরা বিষয়টি দেখি। ইয়েস, ভার্বের সাথে আইন। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমরা দেখব তোমাদের জন্য, যে তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে, সেটি হচ্ছে ভার্বের সাথে আইনজি হয় সেই বিষয়টা। আমরা জানি ভার্বের সাথে যখন আইনজি হচ্ছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা বলি বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি, তখনই কিন্তু আমরা ভার্বের সাথে আইনজি দিচ্ছি, তার আগে বি ভার্ব দিই। যেমন আমরা যদি ডি এন এই শব্দটা মনে রাখতে পারি, তখন আমাদের কাছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ডি এন এর শব্দটা মনে রাখতে পারি, যেমন ডে বাই ডে, নাও, নাওডেজ, at present, at this moment, at this time, at that time, after day। বক্সের মধ্যে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি বা ওয়ার্ডসগুলো দেখতে পাচ্ছি, অথবা যে অ্যাডভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই অ্যাডভার্বগুলো যদি থাকে, সেই শব্দগুলো যদি থাকে, তখন কিন্তু আমরা ডিএনএ শব্দটা যদি মনে রাখতে পারি, আর তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা করে ফেলতে পারবো। এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার যদি তোমাদেরকে একটু দেখাই, যেটা তোমরা জানো, আমরা মনে রাখবো অ্যাড হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, এন্ড এরপরে আমরা জানি যে বি5 বানাচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর তখন কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। এছাড়া গ্রাজুয়ালি যদি থাকে, ইনক্রিজিংলি যদি থাকে, স্লোলি যদি থাকে, র‍্যাপিডলি যদি থাকে, দেন শব্দটা যদি আমরা দেখতে পাই, তখনও কিন্তু অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটা एग्जांपल আমরা যদি দেখাই, হি ইজ নাও ওয়েটিং ফর হার, এই যে নাও শব্দটা আছে, ইজ ওয়েটিং হয়ে গেল। আবার গ্রাজুয়ালি শব্দটা দেখো শুরুতে আছে, ইট ওয়াজ ইনক্রিজিং, তখন তুমি কিন্তু এখানে ওয়াজ দিয়ে লিখতে পারো, অথবা ইজ গ্রাজুয়ালি ইজ ইনক্রিজিং এভাবে করে বলতে পারো। বেসিক্যালি আশা করছি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে ফ্রেজাল টু তোমাকে বুঝতে হবে। প্রিপজিশন তো তোমরা অনেকে জানো মোটামুটি, কারণ ফ্রেজাল টুগুলো তুমি যদি ধরতে পারো,
ওই সমস্ত ফ্রেজাল টুর পরে আমরা অবশ্যই ভার্বের সাথে কি দেব, আইএনজি দেব, অর্থাৎ জিরান্ট যে ফর্মেশন আছে সেই ফর্মেশনটি দেব। চলো আমরা দেখি। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমরা মনে রাখবো যদি শুধুমাত্র টু হয় তখন কিন্তু V1, আর এই টুটা যদি এই ফ্রেজাল টু হয় তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি। ব্যাপারটা ক্লিয়ার? এইটা look forward to, with a view to, with an eye to, be accustomed to, be used to, get used to, committed to, addicted to, confused to। এবার যখন তুমি পড়ছো তখন তুমি কিন্তু বারবার বলে এটা তোমার মাথায় সেট হয়ে যাবে। তাহলে এই টুগুলো কিন্তু মূলত কোনো কিছুর সাথে আছে, শুধু টু নেই। সুতরাং এই যখন এই সমস্ত বিষয়গুলো দেখবো তারপর কিন্তু ভার্বের সাথে আছে। এছাড়া তুমি জানো যে প্রিপজিশন যতগুলো আছে টু ছাড়া সবগুলোর পরে আইএনজি দেবে, যেমন অ্যাট, অফ, ফর, অফ, এই অফটা দেখো, accept, besides, beyond, through, while, against, across, এই সমস্ত প্রিপজিশনগুলোর পরেও কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে দেব। তো সেক্ষেত্রে আশা করছি তোমার এই জায়গা থেকে কিন্তু বেশ কিছু বিষয় আশা করি তোমার মাইন্ডে সেট হয়ে গেছে। হ্যাঁ, আমরা তার পরের বিষয়টি একটু জানার চেষ্টা করছি। ইয়েস, এই যে দেখো তোমাদের জন্য যে উদাহরণটি আমি দিতে চাই, যেমন প্রমি ওয়েন্ট দেয়ার, এই যে উইথ এ ভিউ, দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী, এন্ড উইথ এ ভিউ পরে আমরা কি করছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। এবং দেখেন ইউজ টু আগে আমরা দেখতে পাচ্ছি am আছে, তারপরে আই এম ইউজ টু টেকিং এ কাপ অফ টি ইন দ্য মর্নিং, তাহলে লিখছে am ইউজ টুর জন্য ভার্বের সাথে আইএনজি গেছে। আবার দেখেন আফটার, আফটার একটা প্রিপজিশন, আফটার কমপ্লিটিং, ভার্বের সাথে আইএনজি হয়ে গেল। আফটার কমপ্লিটিং ইউর এসএসসি এক্সাম ইউ উইল জয়েন বিজনেস টোফেল কোর্স। ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে, তাহলে প্রিপজিশনের পরে অথবা এরকম আমরা যদি দেখি ফ্রেজিয়াল টুর পরে আমরা ভার্বের সাথে আইএনজি দিই। বেসিক্যালি তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, তোমরা একটু খেয়াল করো, এই যে সাবজেক্টের পরে যদি ইউজ টু হয় তখন কিন্তু আমরা মূল ভার্ব বলছি। আবার এই সাবজেক্টের পরে যদি আমরা বি লিখি, অর্থাৎ বি এর মধ্যে এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, অথবা ওয়াজ হতে পারে, অথবা ওয়্যার হতে পারে, অথবা শুধু বি হতে পারে, তারপরে যদি আমরা দেখি ইউজ টু থাকে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ বি থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? শুধু ইউজ টু যদি থাকে মূল ভার্ব, আর ইউজ টু আগে যদি এরকম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি থাকে বা বি ভার্ব দিয়ে যদি তোমার ইউজ টু বলে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। প্রিয়শিক্ষা থেকে একটু মনে রাখবে। এন্ড কাম টু দা 7 নাম্বার পয়েন্ট, এন্ড প্যাসিভ সেন্স। একেবারে সহজ করে তুমি যেটা মনে রাখতে পারো সেটা হচ্ছে, যদি তুমি সেন্টেন্সে দেখো টু বি, বিং, হ্যাভিং, বিকাম, গেট, ফিল, রিমেইন, এই সমস্ত যে ভার্বগুলো তুমি দেখতে পাচ্ছ, এই ভার্বগুলোর পরে কিন্তু তোমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। এই সেক্ষেত্রে আবারও তোমার ভার্বটা দেখলে তুমি কিন্তু একেবারে ইজি ওয়েতে বুঝে যাবে। টু বি, বিং, হ্যাভিং, বিকাম, গেট, ফিল, রিমেইন, আমরা এগুলোর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে করতে হবে। যেমন দেখো, our college will remain closed, বিজয় স্যার হ্যাজ গট টায়ার্ড, এই যে গটের পরে কিন্তু হয়েছে। আপনি বলতে পারেন স্যার গেট হলে কি হবে, না গেটটা গট হতে হবে, এই যে গট হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি গট এন্ড টায়ার্ড হয়ে গেল। সো টায়ার্ড হয়েছে এটা নয়, আসলে আমি চাই তোমাদের জন্য আমি পরিশ্রম করব, আমি চাই তোমাদেরকে ভালোবাসবো। ইয়েস প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী বিষয়টাতে যেতে চাই। হ্যাঁ ইয়েস, আমরা চলে এসেছি আমরা 8 নম্বরে, যেখানে তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে যে কোন ভার্বগুলো ব্যবহার করা হয় সেটা আমি একটু বুঝিয়ে দিলাম বা বুঝিয়ে দিতে চাই। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই তোমাকে মূল ভার্ব ইউজ করতে হবে, অথবা মূল ভার্বের সাথে এস দিয়ে তোমাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতে হবে। এন্ড তুমি যদি গ্রাউন্ড শব্দটা একটু খেয়াল করো তখন কিন্তু তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। গ্রাউন্ড শব্দটার মধ্যে কি কি আছে দেখো, জেনারেলি, রেগুলারলি, often, occasionally, usually, normally, naturally, daily, sometimes. Be careful, sometimes. There is a difference between sometime and sometimes. দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। যারা তারা কমেন্টস করে জানাবো sometimes এবং sometime এর মধ্যে কি পার্থক্য। তাহলে এরকম যখন আমরা দেখব গ্রাউন্ড শব্দটি সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড যদি আমরা দেখি তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ সেই ভার্বটা আমাদের মূল ভার্ব লিখতে হবে অথবা মূল ভার্বের সাথে এস দিয়ে করতে হবে। এছাড়াও যদি অলওয়েজ যদি আমরা দেখি, ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, সায়েন্টিফিক ট্রুথ যদি হয়, হ্যাবিচুয়াল ট্রুথ যদি হয়, অথবা কোনো ফ্যাক্ট যদি হয়, অথবা কোনো প্রভাব যদি আমরা দেখতে পাই, সেখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদেরকে
লিখতে হবে, অর্থাৎ সেই মন, সেই প্রাণ, সেই ভাবটি কিন্তু প্রেজেন্ট ফর্মে করতে হবে। যখন তোমার এই রকম গ্রাউন্ড শব্দটি অথবা এই সমস্ত ফ্যাক্টগুলো যদি বা ট্রুথগুলো যদি আমরা দেখতে পাই, কৃষিকাজে দেখো তোমাদের জন্য একটা এক্সাম্পল যদি দেখাতে চাই, সত্যম কামস হিয়ার ডেইলি, যে ডেইলি শব্দটার কারণে আমরা কামটাকে কামস করে দিলাম, কারণ সত্যম হচ্ছে প্রেজেন্ট ফর্মের, আর যেটা আমরা করতে চেয়েছি সেটা হচ্ছে সত্যম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে, সেজন্য কামের সাথে এস যুক্ত করে দিলাম। আই ফ্লোটস অন ওয়াটার, এটি তার একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, সেই কারণে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো। টাইম ইজ মানি, এটি একটা ফ্যাক্ট, সেজন্য তার সাথে টাইমের পরেই হলো। প্রিয় শিক্ষার্থী, এভাবে করে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জেনে ফেলতে পারো। এন্ড পাস্ট টেন্সে যদি আমরা যাই, পাস্ট টেন্সের জন্য তোমাকে সবসময় মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, যেটাকে আমরা বলছি V2। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখি ইয়ালো লালা, ইয়ালো লালা, ইয়ালো লালা, এটা একটা সাউথ আফ্রিকান ভাষা, আসলে নয়, আমরা এখানে দেখতে পাচ্ছি। ইয়ালো লালা বলতে আমরা কি বলছি? গো, অতীত জ্ঞাপক শব্দ, ইয়েস্টারডে, এগো, long ago, last day, last night, once upon a time in Mumbai, the film, na? Okay, by the way, long since, that day. অর্থাৎ তুমি সেন্টেন্সের মধ্যে যখন দেখছো পাস্ট টেন্সের বিষয়গুলো বা পাস্ট কোনো ধরনের ওয়ার্ড, অথবা তুমি দেখছো সেই অ্যাডভার্বগুলো, যে অ্যাডভার্বগুলো দিয়ে পাস্ট টেন্সকে নির্দেশ করছে, অতীতকে নির্দেশ করছে, তখন কিন্তু আমাদের সেই মন প্রাণকে অতীতকালে নিয়ে যেতে হবে, অর্থাৎ সেই ভাবটা পাস্ট ফর্মে লিখতে হবে। শিক্ষার্থী, এরপরে তুমি দেখতে পারো ইট ইজ টাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ হাই টাইম। বাকি যদি তুমি দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এন্ড তারপরে যদি একটা সাবজেক্ট থাকে, তখন কিন্তু মূল ভার্বের পাস্ট ফর্ম নিয়ে করতে হবে। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম যদি হয়, তখন কিন্তু সাবজেক্টের পরে আমাদেরকে অবশ্যই মূল ভার্বের পাস্ট ফর্ম দিয়ে করতেই হবে, মনে রাখতে হবে। তাহলে দেখো, আই স, এটা হার হবে, আই স হার লাস্ট নাইট, এই যে লাস্ট নাইটের কারণে স হয়ে গেল। ইট ইজ হাই টাইম, উই আছে, জয়েন্ট হয়ে গেল। ব্যাপারটা বুঝা গেছে? মনে রাখবা, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট হয়, তখন তারপরের ভাবটিকে পাস্ট ফর্ম করতে হবে। আর যদি ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পরে যদি শুধু টু থাকে, তখন কিন্তু মূল ভার্ব হয়। শিক্ষার্থী বুঝতে পেরেছো? সাবজেক্ট না থেকে যদি টু দেয়, ইট ইজ টাইম টু জয়েন হয়ে যাবে। ওই যে আমরা করেছি টু থাকলে টু এর পরে মূল ভার্ব, সেই বিষয়টি তোমাদের এখানে জানিয়েছি। আশা করছি তোমরা এই এখান থেকে একেবারে খুব গুরুত্বপূর্ণ আরেকটি ইনফরমেশন পেয়েছো। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আরেকটি বিষয় জানবো এখন। ইয়েস, ফিউচার টেন্স, ঠিক আছে? যেমন টুমরো, দ্য ডে আফটার টুমরো, দ্য নেক্সট ডে, নেক্সট মান্থ, ইয়ার, এক্সপেক্ট দ্যাট, হোপ, আফটারওয়ার্ডস, এই সমস্ত বিষয়গুলো যখন দেখবো, তখন আমরা ফিউচার টেন্স করতে পারি। যেমন দেখো, আই হোপ, এই হোপ শব্দটি একটু খেয়াল করলে তোমরা বুঝবা। I hope you will pass the exam. Yes, আমরা এটা অবশ্যই আশা করি। এই যে তুমি উইল দিয়ে মূল ভাব লিখে দিয়েছো। She will talk to you afterwards. এই যে will talk to, তোমার সাথে সে কথা বলবে। The problem will be discussed next time. এই যে next time বলেছে, and the problem তো নিজে নিজে সলভ হয় না, সেজন্য will be শব্দটা নেয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া হয়েছে, প্যাসিভ মোড। ফিজিক্যালি এইভাবে করে তুমি চাইলে তোমার যে গ্রামারের বিষয়গুলো, যে রাইট ইউজেস অফ ভার্ব আছে, সেই রাইট ইউজেস অফ ভার্বের যে টেন্সের বিষয়গুলো, যে ভার্বের বিষয়গুলো তোমরা এইভাবে করে জানতে পারবে। আমি চেষ্টা করেছি যে আজকের রাইট ইউজেস অফ ভার্বের যে পার্ট 1 ক্লাসে আমি তোমাদেরকে ভার্বের বিভিন্ন বিষয়গুলো, টেন্সের বিভিন্ন বিষয়গুলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্রেজগুলো আছে, জিরান্ডিয়াল যে ওয়ার্ডগুলো আছে, সেই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে একেবারে সহজ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। এবং আমি আশা করছি যে তুমি আমার এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে আজকে যে রাইট ইউজেস অফ ভার্বের যে পার্ট 1 ক্লাস, সেই ক্লাসটি অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। এবং তোমরা তোমাদের কমেন্টসে জানাবে আমাকে যে কোন বিষয়গুলো তোমরা বুঝতে পারো নাই, অথবা তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে। আমি আশা করছি আগামী আরেকটা ভিডিওতে আমরা অর্থাৎ পার্ট 2 ক্লাসের মধ্যে দিয়ে রাইট ইউজেস অফ ভার্বের আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব। আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে স্টাডি ইজ নট এনাফ ইফ দেয়ার ইজ নো গাইডলাইন্স। প্রিয় শিক্ষার্থী, সেই গাইডলাইন্সটি তোমাদেরকে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দিতে চাই, যাতে করে তোমরা তোমাদের যে গ্রামার সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যাগুলো একেবারে ক্লিয়ার বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে পার্ট 2 ক্লাসে রাইট ইউজেস অফ ভার্বের আরো অনেকগুলো জানবো, যেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরো কিছু বিষয় বলার দরকার আছে। আমরা সেই বিষয়টি জানার অপেক্ষা রেখে আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।